আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। সকালের বৃষ্টি যেন রাজধানীর গতি থামিয়ে দেওয়া এক দীর্ঘ দুর্ভোগ। জলাবদ্ধতা, সড়ক স্থবির যান চলাচল, গণপরিবহনের সংকট সব মিলিয়ে কর্মদিবসের শুরুতেই ভোগান্তিতে লাখো নগরবাসী। অফিসে পৌঁছানোর তারা, পরীক্ষা আর ক্লাসে যোগ দেওয়ার চিন্তা সবকিছুকে ছাপিয়ে নগরবাসীর নিত্যসঙ্গী হয়ে ওঠে পানি আর যানজট। টানা দ্বিতীয় দিনের বৃষ্টিতে রাজধানীর দুর্ভোগের চিত্র তুলে ধরছেন তৌফিকুল ইসলাম আশিক। সোমবার ভোর থেকেই ছিল মেঘলা আকাশ। সকাল 7টার দিকে ভারী বর্ষণের পর থেমে থেমে বৃষ্টি চলতেই থাকে। সপ্তাহের কর্মদিবসের শুরুতেই ঘর থেকে বের হয়ে জলাবদ্ধতা আর যানজটের মুখে পড়েন রাজধানীবাসী। গেল দিনের বৃষ্টির কারণে প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি। কোথাও হাঁটু পানি, কোথাও তারও বেশি। ঢাকা শহরে যেই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নেই, এই ব্যবস্থাটা হলে যেমন পরিবহনগুলো বিভিন্ন জায়গায় আটকে যায়, এই জন্য জনসাধারণের দুর্ভোগ হইতেছে। এটা নিষ্কাশনের জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে। বৃষ্টি বাদল কেউ কামে নিতে চায় না। এই বৃষ্টি বাদলের সময় আমাদের খুব কষ্ট হইতেছে। যে বৃষ্টির কারণেই মেট্রো রেল ইউজ করতেছি। রাস্তাঘাটে অনেক বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি, রাস্তাঘাট সব তলানো। পানি জমে কমে যায় যানবাহনের গতি। বিভিন্ন এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম, ফলে বাসগুলোতে ছিল উপচে পড়া ভিড়। গুলশান যাব 9টার সময় এখানে দাঁড়াইছি, অথচ এখনো আমি কোনো গাড়ি পাইলাম না। গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি তোলা যাচ্ছে না, আর গাড়িতে উঠলেও গাড়ি অনেক টাকা ভাড়া নেয় বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টি অব্যাহত থাকলে রাজধানীর নিচু এলাকায় জলাবদ্ধতা ও যানজটের পরিস্থিতি আরও বাড়তে পারে। 14-15 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিন্তু তীব্রতা কমে যাবে। বৃষ্টিপাত কমে গিয়ে 16 তারিখ থেকে পুনরায় নতুন করে আবার মৌসুমী বায়ুর সক্রিয়তা জোরদার হতে পারে। সে কারণে 16 তারিখ থেকে আবার সারা বাংলাদেশে পুনরায় বৃষ্টিপাত একটু একটু করে আবার বৃদ্ধি পেতে পারে। টানা বৃষ্টিতে নগর জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হলেও দ্রুত পানি নিষ্কাশন ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তৌফিকুল ইসলাম আশিক, আরটিভি, ঢাকা। রাতভর বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও সিলেট, সুনামগঞ্জ ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ভোর থেকে টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। কোথাও দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সুরমা, শঙ্খ ও ডলু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে চট্টগ্রামের শঙ্খ ও ডলু নদী। প্লাবিত হয়েছে চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। চট্টগ্রাম বান্দরবান মহাসড়কের বিভিন্ন অংশ পানির নিচে চলে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহায়তার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা চট্টগ্রাম 14, চন্দনাইশ, আংশিক সাতকানিয়ার জন্য 30,000 পরিবার এবং সাতকানিয়ার জন্য চট্টগ্রাম 15-এর জন্য আমাদের 20,000 পরিবার। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের অনেক স্থান সাময়িকভাবে প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাত্র 1-2 ঘন্টা বৃষ্টি হলেই এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়। পাই নাই, আর আমাদের বাসা বাড়িতে পানি উঠে গেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈরে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে থাকায় 10 থেকে 15টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে কুমিল্লায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে ফিরতে শুরু করেছে অনেকে। তবে কাদামাটি, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানিতে যতটুকু আসলে সম্পূর্ণ তলাই গেছে, কেউ মাল সামান বাইক করতে পারছে, কেউ পারে নাই। আমি একবার ভিয়া মালামাল বসাই রাখতেছি, ফ্যান যা কিছু আসলো সব আবার নষ্ট হয়ে গেছে। এখন কোথায় থাকবো, কিভাবে থাকবো? খাট একটা ছিল, তাও ভাইসে চলে গেছে, ভেঙে গেছে সবকিছু, কিছুই নাই। সাকিব আল হাসান, আরটিভি। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার।
বিন্দু সুরমা নদীর পানি বৃদ্ধি হয়ে চরাঞ্চল প্লাবিত হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ রাখা। যেমনটা বলছিলেন সংবাদে, সুনামগঞ্জের সুরমা নদী, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা আজ সকালে যে তথ্যটা পেয়েছিলাম যে সুরমা নদীর পানি সকাল পর্যন্ত বিপদসীমার 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে দুপুর 12টায় যে তথ্য জানিয়েছেন আরও 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এখন সুনামগঞ্জের সুরমা নদীর সুনামগঞ্জ শহরের ষোলগড় পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একই নদীর উজানে ছাতকে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছেন আবহাওয়ার পূর্বাভাসের তথ্য দিয়ে যে সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় প্রদেশে যদি আরও ভারী বৃষ্টিপাত হয় তাহলে সুনামগঞ্জ শহর এলাকায় সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আমরা বিভিন্ন এলাকায় যেমনটা জানতে পেরেছি খবর নিয়ে যে নদী তীরবর্তী এলাকা, নিচু এলাকা প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন যেমনটা আশঙ্কা করছেন যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নিম্নাঞ্চলে সাময়িকভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জেলা প্রশাসন আমাদেরকে গতকাল কিছু তথ্য জানিয়েছেন যে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, শুকনো খাবার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি যদি সুনামগঞ্জে সৃষ্টি হয় যাতে স্থানীয়দের চিকিৎসা দেওয়া যায় তাহলে মেডিকেল টিমের প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড যেটা বলছেন যে যদি বৃষ্টিপাত অব্যাহত না থাকে, যদি বৃষ্টিপাত হ্রাস পায় তাহলে সুরমা নদীর পানিও হ্রাস পাবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে। রাখা এই ছিল সুনামগঞ্জের সুরমা নদীর পানি এবং বন্যা পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ। ঢাকার সড়কে প্রতিদিনের বাস্তবতা যানজট, আর এই যানজটকে আরো বেশি তীব্র করে তুলছে অবৈধ পার্কিং। ব্যস্ত সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি, মিনি ট্রাক, সারি সারি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকায় রাজধানীর সড়কগুলো কার্যত সংকুচিত হয়ে পড়েছে। সিটি বাসগুলোর বেশিরভাগই সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতের বেলায় অপর্যাপ্ত আলো ও সংকেতহীন পার্কিং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। অবৈধ পার্কিং শুধু যান চলাচল ব্যাহত করছে না, সৃষ্টি করছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি ও সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি। রাজধানীর প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ পার্কিং এখন নিত্যদিনের চিত্র। প্রধান সড়কে অবৈধভাবে যান পার্ক করায় 2 লেনের সড়ক নেমে আসে 1 লেনে। কোথাও কোথাও একমুখী চলাচলেও তৈরি হয় অচল অবস্থা। পরিসংখ্যান বলছে রাজধানীর ঢাকায় যানজটের কারণে প্রতিদিন গড়ে 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 98,000 কোটি টাকা। এছাড়া জ্বালানি অপচয়ে ক্ষতি হচ্ছে আরও 11,000 কোটি টাকা। দীর্ঘ যানজটে আর্থিক ক্ষতির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা বাড়ছে। গাবতলী থেকে কাউরন বাজার যেতে স্বাভাবিকভাবে 20 থেকে 25 মিনিট সময় লাগে। সেখানে অবৈধ পার্কিংয়ের কারণে অনেক সময় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স কেউই রেহাই পাচ্ছে না এই যানজট থেকে। যে বাসগুলো আপনার মার্কেটের সামনে দাঁড়ায়, যেখানে সেখানে দাঁড়ায়, এই জন্য আপনার রাস্তার মাধ্যমে আপনার যানজট থাকে। রাস্তার পাশে গাড়ি রেখে মানুষ মার্কেটে যায়, তারপরে অনেক মার্কেটের পার্কিং নাই, এগুলার কারণে মানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পার্কিংয়ের জায়গা না থাকাতে হাঁটা চলার রাস্তা যেটা এখানে পার্কিং করে রাখার কারণে আমাদের মানে যানজটের সৃষ্টি হয়, চলাফেরা কষ্ট হয়। পুলিশ বলছে মোটরযান অধ্যাদেশ ও সড়ক পরিবহন আইনে নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্ক করা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে জরিমানা ও যানবাহন জব্দের বিধান রয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী নিজস্ব পার্কিং রাখার কথা থাকলেও অনেক ভবন মালিক তা মানছে না। পার্কিং এর জন্য প্রচুর যানজট তৈরি হয়, বিশেষ করে আমাদের পিক আওয়ারগুলোতে। পার্কিং সমস্যার জন্য আমাদের একটা স্থায়ী সমাধানে যাওয়া উচিত এবং আমরা যেতেও চাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমরা পার্কিংটাকে কিভাবে আরো সমন্বিতভাবে করে তোলা সম্ভব সেটা নিয়ে আমরা কাজ করছি। নগরবাসীর প্রত্যাশা, নির্ধারিত পার্কিং স্পেস, নিয়মিত আইন প্রয়োগ, প্রভাবশালীদের ক্ষেত্রেও সমান আইন, গণপরিবহন ও ফুটপাত মুক্ত রাখা। হাসান মাহমুদ, RTV, ঢাকা।
জনগণের সমর্থন যতক্ষণ সঙ্গে থাকবে দেশকে এগিয়ে নিতে বিএনপি কোনো বাধা মানবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশকে খরা বন্যা থেকে রক্ষা করতে বৃক্ষরোপণ করতে হবে, পাশাপাশি তার পরিচর্যা করার আহ্বান জানান তিনি। বলেন, 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। বরিশালের গৌরনদীর বাটাজোর ইউনিয়নে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাব্বির আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশালের পথে ছুটে চলা প্রধানমন্ত্রী তারেক রহমানের পথে পথে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত অদম্য এই প্রধানমন্ত্রী হাত নাড়িয়ে জনতার উষ্ণ অভ্যর্থনার জবাব দেন তিনি। বরিশাল সফরে কর্মসূচির শুরুতেই জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার মাঝেই সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তিনি। এলাকাবাসীকে নিয়ে একসঙ্গে 2500 গাছের চারা রোপণ করে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। বক্তব্যে গাছ রোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে রোপণকৃত গাছের চারাকে সন্তানের মতো পরিচর্যা করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বলেন, আগামী 5 বছরে দেশের সকল পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই। সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে একসঙ্গে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে পেয়ে উচ্ছ্বাস আর প্রত্যাশায় মুখর পুরো জনপদ। প্রধানমন্ত্রীর এই সফরে বরিশালের উন্নয়নের নতুন দুয়ার খুলে যাবে, এমনটাই প্রত্যাশা এই জনপদের মানুষের। শামীম চৌধুরী, RTV, গৌরনদী, বরিশাল। বরিশাল 30 গোডাউন বদ্ধভূমিতে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, প্রধানমন্ত্রীকে পেয়ে বরিশালবাসীর মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং বরিশালে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। নুসরাত, দিনের তৃতীয় কর্মসূচিতে অর্থাৎ বরিশাল সফরে দিনের তৃতীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই বরিশালের 30 গোডাউনে বধ্যভূমি এই সাগরদী খালপাড়ে এসে উপস্থিত হবেন এবং এখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন এবং নিজ হাতে বৃক্ষরোপণ করবেন। শুধুমাত্র একটি নয়, এখানে প্রায় 350টি নারকেল গাছের চারা রোপণ করবেন প্রধানমন্ত্রী। এরপরই প্রধানমন্ত্রী এখান থেকে চলে যাবেন বরিশাল সার্কিট হাউসে এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং দুপুরের খাবার গ্রহণ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যাবেন বরিশালের শিল্পকলা একাডেমিতে। সেখানে সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর পরপরই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন, অর্থাৎ বরিশাল সফরের সমাপ্তি ঘোষণা করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে গিয়েছিলেন এবং সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেছিলেন এবং একসঙ্গে ওই এলাকায় 2500 গাছের চারা তিনি রোপণ করেছেন। পাশাপাশি সেখানে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন, শুধুমাত্র গাছের চারা রোপণ করলেই হবে না, যাতে করে গাছের চারা রোপণের পর সেই গাছগুলোর পরিচর্যা করা হয়, গাছগুলো যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য এলাকাবাসী যাতে সচেতন হয় সেটার আহ্বান করেছেন তিনি। পাশাপাশি যেহেতু জানেন যে ধান নদী খাল এই তিনে বরিশাল নদী বিধৌত, এই বরিশালে কিন্তু নদীতে খালে যাতে প্লাস্টিক বর্জ্য সহ অন্যান্য বর্জ্য ফেলা না
না হয় সেই বিষয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই তিনি চলে এসেছেন গৌরনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং সেখানে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করেছেন, তাদের কথা শুনেছেন, বরিশালবাসীর চাওয়া পাওয়া কি, প্রত্যাশা কি সেটি তিনি শুনেছেন। পরে সেখানে যারা উপকারভোগী রয়েছেন তাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করেছেন। সেখানেও তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন এই বছরের মধ্যেই 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে। পাশাপাশি আগামী 5 বছরের মধ্যে প্রায় বাংলাদেশের প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। এই কাজে দ্রুত গতিতে এগিয়ে চলছে সরকার। নারী শিক্ষার কথা প্রধানমন্ত্রী বারবারই বলে থাকেন, সেটাও তিনি এখানে বলেছেন এবং বলেছেন নারীরা যাতে সামনে এগিয়ে যেতে পারে সেজন্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী বরিশালের এই 30 গোডাউনের বৌদ্ধভূমির সাগরদী খালপাড়ে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং এখানে তিনি একসঙ্গে 350টি নারকেল গাছের চারা রোপণ করবেন। তো নুসরাত, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। শহর জুড়ে নেই ব্যানার, ফেস্টন, পোস্টার কিংবা তোরণের বাহুল্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে অপ্রয়োজনীয় প্রচারণা বন্ধ রাখায় কমেছে অর্থের অপচয়। অন্যদিকে প্লাস্টিক নির্ভর সাজসজ্জা না থাকায় পরিবেশও পাচ্ছে কিছুটা স্বস্তি। নতুন এই রাজনৈতিক চর্চাকে ইতিবাচক বলছেন পরিবেশবিদ সহ সাধারণ মানুষ। বরিশাল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বরিশাল শহরে কোনো রাজনৈতিক কর্মসূচি মানেই নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ব্যানার, পোস্টার আর তোরণের ছড়াছড়ি। তবে এবারের দৃশ্যটা একেবারেই ভিন্ন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে অশ্বিনী কুমার হল থেকে বিবির পুকুর, সদর রোড থেকে রাজা বাহাদুর সড়ক কিংবা চৌমাথা লেক, কোথাও নেই চিরচেনা রাজনৈতিক প্রচারণার সেই চিত্র। নেতাকর্মীরা বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশেই নতুন এ রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছে বরিশাল। এতে কিছুটা স্বস্তি মিলেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদেরও। অপরিকল্পিতভাবে যে এগুলো লাগানো হয় তাতে অবশ্যই শহরের পরিবেশ অপরিচ্ছন্ন হয়, পরিবেশ নষ্ট হয়। এই ব্যানার ফেস্টুন থাকলে আমাদের যখন প্রোগ্রাম শেষ হয়ে যায় তখন সারা শহর এটি অপরিচ্ছন্ন নগরীতে সৃষ্টি হয়ে যায় এবং তখন আমাদের এগুলোর কানেক্ট করিয়া এগুলোকে শহর পরিষ্কার করতে আমাদের খুব ভোগান্তি সৃষ্টি হয়। আমাদের নেতা তিনি নিজেই বলেছেন যে ব্যানার ফেস্টুনে যে খরচটা হবে সেই খরচটা আমরা যাতে আমাদের অসচ্ছল নেতাকর্মী আছে তাদের মাঝে আমরা ওই টাকাটা যাতে দেওয়া হয়। ব্যানার ফেস্টুনের ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন ব্যবসায় মন্দা নামলেও নেই আফসোস। আমরা বরিশালবাসী খুশি যে আমাদের বরিশালের জন্য কিছু চাহিদা অন্তর্পক্ষে পূরণ করে যাবেন। প্রধানমন্ত্রী আসছেন কিন্তু আমাদের কোনো ব্যানার ফেস্টুন নেই, কিন্তু আসছে এটাই আমরা আনন্দিত। এদিকে পরিবেশবিদরা বলছেন এ ধরনের ইতিবাচক রাজনৈতিক চর্চা সামগ্রিক পরিবেশ ও প্রকৃতির জন্য আশীর্বাদ স্বরূপ। সবচেয়ে বড় আনন্দের খবর এটা যে উনি কোনো প্রচারণা চান না, তার যে একটা চিন্তাধারা যে পরিবেশকে সুন্দর রেখে জনসেবা করা যায়, বাংলাদেশের জন্য একটি বড় উদাহরণ। তারেক রহমানের হাত ধরে শুরু হওয়া এ চর্চা অনুকরণীয় হয়ে থাকবে সব রাজনৈতিক দল ও তাদের নেতাকর্মীদের জন্য, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। সুলাইমান কবির, RTV। স্বাস্থ্যসেবার মনোন্নয়নের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স 50 থেকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আধুনিকায়নের আওতায় প্রতিটি উপজেলা হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্নার, নামাজের স্থান, প্যাথোলজি বিভাগ এবং কিডনি ডায়ালাইসিস সেন্টারের মতো গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে ব্র্যাক এবং লোগো ফাউন্ডেশনের স্প্লাশ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50টি, জেলা ও উপজেলা হাসপাতালে 10টি করে ডায়ালাইসিস বেড স্থাপন করা হবে। স্বাভাবিক প্রসব বাড়াতে দক্ষ মিডওয়াইফ ও কেয়ার গিভার নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন দেশের সব উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার। হাসপাতালগুলোতে ব্রেস্ট ফিডিং কর্নার, নামাজের স্থান, আধুনিক প্যাথোলজি বিভাগের পাশাপাশি কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হবে। চলতি বছরের মধ্যেই সব উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার কাজ সম্পূর্ণ করা হবে, যাতে মানুষের জন্য আরো উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।
দর্শক, এবার বিআরবি কেবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মঙ্গলবার মধ্যরাতে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। আসরের সবচেয়ে শক্তিশালী আক্রমণ ভাগের সাথে সেরা রক্ষণ ভাগের দ্বৈরথ। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে লামিন ইয়ামালের লড়াই। একদিকে ফ্রান্সের সামনে টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলার হাতছানি, অন্যদিকে 16 বছর আবারও ফাইনালের দুয়ারে স্পেন। বিস্তারিত জানাচ্ছেন মুমসাদ্দিন নুরি। 2026 বিশ্বকাপে শিরোপার সবচেয়ে বড় দাবিদারকে? উত্তরে সবাই হয়তো ফ্রান্সের নামটাই বলবে, আর ঠিক পরের নামটাই স্পেন। আর গ্রেটেস্ট শো অন আর্থের প্রথম সেমিফাইনালে দুই দলের একটিকে এখন বিদায় বলার দ্বারপ্রান্তে ফুটবল প্রেমীরা। দিদিয়ার দেশমের ফ্রান্স এবার যেন নিখুঁত এক ফুটবল মেশিন। এখন পর্যন্ত বিশ্বকাপে টানা 6 ম্যাচ জিতেছে তারা। নকআউট পর্বে প্যারাগুয়েকে 1-0 গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মরক্কোকেও 2-0 ব্যবধানে বিদায় করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো আসর জুড়ে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ছিল চোখ ধাঁধানোর ভারসাম্য। টুর্নামেন্টে এখন পর্যন্ত 16টি গোল করেছে ফ্রান্স, বিপরীতে হজম করেছে 4 গোল। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে করেছেন 8টি গোল। সাথে মাইকেল ওলিসে, উসমান দেমবেলে, ডেজেরি ডুয়েদের ফর্ম যে কোনো প্রতিপক্ষের জন্যই ভীতিকর। অন্যদিকে নিজেদের চিরচেনা দর্শনে ভরসা রেখেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। বল পজিশন ধরে রাখা, ছোট ছোট পাস আর অবিরাম প্রেসিং, এই 3 অস্ত্রেই একের পর এক প্রতিপক্ষকে ঘায়েল করছে লুইস দে লা ফুয়েন্তের দল। আসরে প্রতিপক্ষের জন্য নিজেদের রক্ষণকে রীতিমতো দুর্ভেদ্য দেয়ালে পরিণত করেছে লা রোজারা। এখন পর্যন্ত 6 ম্যাচে মাত্র 1টি গোল হজম করা স্পেনের জমাট রক্ষণ ভাঙতে তাই ঘাম ঝরাতে হতে পারে দিদিয়ার দেশমের দলকে। মুমসাদ্দিন নুরি, RTV। বিশ্বকাপে এমন কিছু ম্যাচ আছে যেগুলো শুরু হওয়ার আগে ইতিহাসের অংশ হয়ে যায়। আর্জেন্টিনা ইংল্যান্ড ঠিক তেমনই এক লড়াই। ফুটবল, রাজনীতি, বিতর্ক আর কিংবদন্তিদের গল্পে মোড়া এই দ্বৈরথ আবারও ফিরছে বিশ্বকাপের মঞ্চে। ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার রাতেই লড়বে এই দুই দল। এটি শুধু একটি সেমিফাইনাল নয়, ইতিহাসের আরেকটি অধ্যায় লেখার অপেক্ষা। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। আর্জেন্টিনা ইংল্যান্ড, দুটি নাম, একটি প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপের ইতিহাসে বহু ম্যাচ হয়েছে, কিন্তু খুব কম লড়াই এতটা আবেগ, বিতর্ক আর নাটকীয়তা উপহার দিয়েছে। 1966 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু উত্তেজনার। ইংল্যান্ডের মাটিতে বিতর্কিত লাল কার্ড দেখেন আর্জেন্টাইন অধিনায়ক অ্যান্তোনিও রাত্তিন। ম্যাচ জিতে সেমিফাইনালে যায় ইংল্যান্ড। পরে সেই আসরেই ইংলিশরা জেতে একমাত্র বিশ্বকাপ। এরপর 1986 মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি। মাত্র 4 মিনিটের ব্যবধানে দিয়েগো ম্যারাডোনা করেন 2টি গোল। প্রথমটি হ্যান্ড অফ গড নামে অমর হয়ে যায়, আর দ্বিতীয়টি নিজের অর্ধ থেকে বল নিয়ে 5 ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে করা সেই গোলকে ফিফা পরে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি দেয়। ম্যারাডোনার জাদুকরী ঝলক আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াইকে এনে দেয় অমরত্ব। 1998 বিশ্বকাপে আবার মুখোমুখি দুই দল। সেন্ট এতিয়েনে রুদ্ধশ্বাস লড়াইয়ে ডেভিড বেকহামের লাল কার্ড হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। টাইব্রেকারে জিতে শেষ 8-এ যায় আর্জেন্টিনা। বেকহাম পরিণত হন খলনায়কে। তবে ঠিক পরের আসরেই প্রতিশোধ নেন বেকহাম, প্রতিশোধ নেয় ইংল্যান্ড। 2002 বিশ্বকাপে গ্রুপ পর্বে ডেভিড বেকহামের পেনাল্টি গোলেই 1-0 ব্যবধানে জেতে থ্রি লায়ন্সরা। বিশ্বকাপে এখন পর্যন্ত 5 বার দেখা হয়েছে এই দুই দলের, যেখানে ইংল্যান্ড জিতেছে 3 বার আর আর্জেন্টিনা 2 বার। কিন্তু সংখ্যার চেয়েও বড় হয়ে আছে সেই সব মুহূর্ত যেগুলো ফুটবল ইতিহাসকে বদলে দিয়েছে। ম্যারাডোনা নেই, বেকহাম অবসর নিয়েছেন বহু আগে, কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ড দৌড়ত আজও একই রকম জীবন্ত। আতিকুল ইসলাম শাকিল, RTV। জমকালো আয়োজনে 12 জুন শুরু হওয়া 48 দলের বিশ্বকাপ এখন নেমে এসেছে 4 দলে। তবে শিরোপা নির্ধারিত হওয়ার আগেই শুরু হয়েছে আশানুরূপ ফল এনে দিতে না পারায় কোচদের বিদায় বা ছাঁটাইয়ের আনুষ্ঠানিকতা। সব মিলিয়ে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়েছে কমপক্ষে 15 কোচের বিদায়। সাম্প্রতিক বরখাস্তের ঘটনা ঘটেছে সেনেগাল দলে। বেলজিয়ামের কাছে অতিরিক্ত সময়ে 3-2 গোলে হেরে বিদায় নেওয়ায় হেড কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। জার্মানির কোচ হুলিয়ান নাগলসম্যানও দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ের কাছে হারের পর দায়িত্ব ছাড়েন। নতুন কোচ হিসেবে ইউর্গেন ক্লপকে দায়িত্ব দিয়েছে ডিএফপি। দীর্ঘ 9 বছর দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেছেন ক্রোয়েশিয়ার কোচ জেলাতকো দালিচভ।
এছাড়াও স্পেনের কাছে শেষ 16তে হেরে দায়িত্ব ছাড়েন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যানের মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন তিনি। আরডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের 104টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং 6টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সহ মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং নতুন শ্রমবাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান বাড়ানো এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুকরণ সহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।